আসসালামু আলাইকুম। প্রিন্সিপালস অফ ফিনান্স চ্যাপ্টার কোস্ট অফ ক্যাপিটাল থেকে 1 নম্বর ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগত। এই চ্যাপ্টারটা ফিনান্সিং ডিসিশন নামে বিবিএ 4th ইয়ারেরও আছে। শুরুতে অধ্যায়ের বেসিক বিষয়গুলো একেবারে সহজে আলোচনা করে বোঝানো হবে। বেসিক বোঝানো হয়ে গেলে এই ক্লাসের মধ্যেই গুরুত্বপূর্ণ ম্যাথের সমাধান হাতে কলমে লিখে বোঝানো হবে। কোস্ট অফ ক্যাপিটাল এটার বাংলা অর্থ হচ্ছে মূলধন ব্যয়। মূলধন ব্যয় বলতে এখানে কি বোঝানো হয়েছে, কোন ব্যবসা প্রতিষ্ঠানের মূলধনের ব্যয়, এটা আগে আমাদের বুঝতে হবে। আর এটা বুঝতে পারলে সম্পূর্ণ অধ্যায়ের ম্যাথের সমাধান একেবারে সহজ। যারা আমার পেইড ব্যাচের আগের অধ্যায়ের ক্লাসগুলো দেখে নিয়েছেন তাদেরকে এখন আমি প্রশ্ন করছি, কোনো কোম্পানি মূলধন গঠন করার জন্য টাকাটা কিভাবে সংগ্রহ করে? আমি জানি তোমরা উত্তর দিবে কোম্পানি মূলধনের টাকা সংগ্রহ করার জন্য শেয়ার ইস্যু করে। ওকে, বন্ড এটার আরও একটা নাম ডিবেঞ্চার। বন্ড অথবা ডিবেঞ্চার ইস্যু করে, শেয়ার ইস্যু করে, বন্ড অথবা ডিবেঞ্চার ইস্যু করে। সংক্ষেপে আমি এটা আলোচনা করে বুঝিয়ে দিচ্ছি। শেয়ার কাকে বলে? কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলা হয়। কোম্পানির যখন মূলধনের টাকার প্রয়োজন পড়বে তখন কোম্পানি শেয়ার ইস্যু করে। ইস্যু মানে ধরে নাও বিক্রয় করে। একটা শেয়ারের মূল্য 1000 টাকা। যদি কোম্পানি 100টা শেয়ার ইস্যু করে অথবা যদি বিক্রি করে তাহলে 1 লক্ষ টাকা কোম্পানি পেয়ে যাবে। 1 লক্ষ টাকা নিয়ে কোম্পানি ব্যবসা করবে। এখন কোম্পানি যাদের কাছে শেয়ার বিক্রি করেছে বা ইস্যু করেছে তাদেরকে বলা হয় শেয়ার হোল্ডার। যদি কোম্পানির কিছু শেয়ার আমি যদি ক্রয় করি তাহলে আমিও একজন শেয়ার হোল্ডার। প্রশ্ন হচ্ছে কোম্পানির শেয়ার আমার ক্রয় করার প্রয়োজনটা কী? এটার উত্তর হলো, ধরলাম 10টা শেয়ার 10,000 টাকা দিয়ে আমি নিজে ক্রয় করছি। এখন আমার এই টাকা নিয়ে কোম্পানি ব্যবসা করবে। নির্দিষ্ট সময় পর আমার এই শেয়ারের অনুপাতে শেয়ার প্রতি কোম্পানির যত টাকা আয় হবে আয়ের একটা অংশ আমাকে দিবে। ধরে নিলাম কোম্পানির শেয়ার প্রতি আয় করেছে 100 টাকা, আমাকে দিল 40 টাকা, আর এই টাকা থেকে নিজেদের কাছে রেখে দিল 60 টাকা। আমাকে যে শেয়ার প্রতি 40 টাকা দিল এটাই হচ্ছে ডিভিডেন্ড। মানে কোম্পানি শেয়ার প্রতি আয়ের যে অংশটা শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করে সেটা হচ্ছে ডিভিডেন্ড অথবা লভ্যাংশ। যেটা নিজেদের কাছে রাখে এটা হচ্ছে রিটেন আর্নিং, সংরক্ষিত আয়ের জের। বোঝাতে পারছি? তাহলে আমরা বুঝলাম শেয়ার কি, তারপর লভ্যাংশ কি। শেয়ার ইস্যু করা হয়, কোম্পানি শেয়ার ইস্যু করে মূলধনের টাকা সংগ্রহ করে। যারা এই শেয়ার ক্রয় করে বা কোম্পানি যাদের কাছে শেয়ার বিক্রি করে তাদেরকে বলা হয় শেয়ার হোল্ডার। এখন গুরুত্বপূর্ণ যে কথাটা এটা আমি বলছি তার আগে বন্ড কি এটা বুঝে নাও। ঋণপত্র একটা হচ্ছে কোম্পানির শেয়ার ইস্যু করে মূলধনের টাকা সংগ্রহ করে, আরেকটা হচ্ছে কোম্পানি বন্ড ডিবেঞ্চার অথবা ঋণপত্র ইস্যু করে মূলধনের টাকা সংগ্রহ করে। ঋণপত্রের বৈশিষ্ট্য হচ্ছে এরকম, মনে করো ঋণপত্রের মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা, এটা কোম্পানি ইস্যু করলো। তো যিনি এই বন্ড বা ঋণপত্র ক্রয় করবেন তিনি হচ্ছেন বন্ড হোল্ডার। ঋণপত্রের ক্ষেত্রে শর্তটা এরকম থাকে যে নির্দিষ্ট সময় পর পর 10% 5% করে ইন্টারেস্ট দেওয়া হবে বা মুনাফা দেওয়া হবে। তাহলে ঋণপত্র অথবা বন্ডের সাথে আমরা দেখতে পাচ্ছি মুনাফার সম্পর্ক বা ইন্টারেস্টের সম্পর্ক, ওপর দিকে শেয়ারের সাথে ডিভিডেন্ড অথবা লভ্যাংশের সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। তো বন্ডের ক্ষেত্রে যে টাকা ঋণ নেওয়া হয়েছে ঋণের উপরে ইন্টারেস্ট দেওয়া হয়, আর কয়েক বছর পর, বন্ড এটা দীর্ঘমেয়াদী দায়, বেশ কয়েক বছর এটা থাকে, কয়েক বছর পর একেবারে পুরো টাকাটাও দেওয়া হয়, ইন্টারেস্টের টাকাটাও দেওয়া হয়। এখন আসল যে কথাটা মূলধন ব্যয় এটা এখন বুঝো। ধরে নিলাম কোম্পানিটা আমার, এখন আমার কোম্পানি ব্যবসা করবে, মূলধনের টাকা সংগ্রহ করতে হবে। প্রথমে আমি শেয়ার ইস্যু করলাম। শেয়ার ইস্যু করার পর 100 শেয়ার ইস্যু করলাম, 1000 টাকা দামের, 1 লক্ষ টাকা সংগ্রহ করলাম। নির্দিষ্ট সময় পরে 15% 12% করে ডিভিডেন্ড দিতে হবে। মূলধনের এই টাকাটা মানে 1 লক্ষ টাকা এই যে আমি সংগ্রহ করলাম শেয়ার ইস্যু করে,
নির্দিষ্ট সময় পরে যে এটা ডিভিডেন্ড বা লভ্যাংশ দিতে হবে, মূলধন সংগ্রহ করার জন্যই তো আমার এই ব্যয়টা হয়েছে, না হলে তো হতো না। যে মূলধন আমি সংগ্রহ করছি এই জন্যই তো শেয়ার হোল্ডারদের এই ব্যয়ের টাকাটা দিতে হবে। তবে শেয়ার হোল্ডারদের জন্য এটা হচ্ছে রিটার্ন কিংবা আয়ের হার, রেট অফ রিটার্ন অথবা আয়ের হার। শেয়ার হোল্ডারদের জন্য এটা আয়ের হার, কিন্তু কোম্পানি যদি আমার হয় তাহলে আমার জন্য এটা কস্ট অফ ইকুইটি, মানে এই শেয়ারের ব্যয়। 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা আমি শেয়ার ইস্যু করে সংগ্রহ করলাম, নির্দিষ্ট সময় পরে 10%, 15% যে ডিভিডেন্ড দিতে হবে শেয়ার প্রতি, এটা তো আমার জন্য ব্যয়। এই মূলধনের টাকা সংগ্রহ করার কারণেই না আমার এই ব্যয়টা করতে হচ্ছে, এটাই হচ্ছে মূলধনের ব্যয়। এবং ঠিক একই রকম বন্ডের ক্ষেত্রে এই যে 1 লক্ষ টাকা আমি সংগ্রহ করলাম ঋণপত্র ইস্যু করে, নির্দিষ্ট সময় পরে 12% ইন্টারেস্ট দিতে হবে, এই যে 12% ইন্টারেস্টটা আমি দিব, মূলধনের টাকা সংগ্রহ করার কারণেই তো ইন্টারেস্টটা আমাকে দিতে হবে, তাই না? সুতরাং এটা আমার জন্য ব্যয়। মানে এই যে 12% ইন্টারেস্ট দিতে হবে কিংবা 12% ডিভিডেন্ড দিতে হবে শেয়ারের ক্ষেত্রে, কোম্পানির জন্য এটা ব্যয়। তবে কোম্পানি যাদেরকে দিবে শেয়ার হোল্ডার, বন্ড হোল্ডার, তাদের জন্য হয়। বোঝাতে পারছি? যারা পাবে তাদের জন্য হয়, কিন্তু কোম্পানি যাদেরকে দিবে এই জন্য এটা কোম্পানির জন্য ব্যয়। ওকে, আশা করছি ক্লিয়ার। এখন কোস্ট অফ ডিভেঞ্চার, এটাকে খেটি দ্বারা, এটার যে ব্যয়ের হার বলো কোম্পানির জন্য আর আয়ের হার বলো বন্ড হোল্ডারদের জন্য, দুইটাই এক। এটা আয়ের হারও বলা যায়, ব্যয়ের হারও বলা যায়। ব্যয়ের হার হচ্ছে এক পক্ষের জন্য, মানে কোম্পানির জন্য, আয়ের হার বন্ড হোল্ডার যারা ক্রয় করছে তাদের জন্য। সূত্র হচ্ছে এটা, কোস্ট অফ ডিভেঞ্চারের সূত্র এটা। তো কোস্ট অফ কমন শেয়ার মানে সাধারণ শেয়ারের এটার আয়ের হার বা ব্যয়ের হার বাইর করার সূত্র হচ্ছে এটা। আর এখানে 100 হবে, এই জায়গায় হবে 100। ওকে, তো এখানে যে D1 আছে, D1 দ্বারা নেক্সট ইয়ার ডিভিডেন্ড বোঝায় পরবর্তী বছরের লভ্যাংশ। আর P0 দ্বারা কারেন্ট মার্কেট প্রাইস, মানে এই শেয়ারের বর্তমান বাজার মূল্যটা কত। G দ্বারা গ্রোথ রেট, বৃদ্ধির হার। FC দ্বারা ফ্লোটেশন কস্ট, এটা করতে যে ভাসমান খরচ হয়েছে বা অন্যান্য খরচ হয়েছে, এটা ফ্লোটেশন কস্ট FC দ্বারা প্রকাশ করা হয়। কোস্ট অফ রিটেন আর্নিংস K এর দ্বারা প্রকাশ করা হয়, KE ইন্টু 1 মাইনাস TP দ্বারা পার্সোনাল ট্যাক্স রেট এটা বোঝানো হয়। এই সূত্রগুলো প্রয়োগ করে আমাদের ম্যাথের সমাধান করতে হবে। আচ্ছা, তো অনেক কিছু বোঝার আছে, আর শুধুমাত্র এই ক্লাসটা আমার ইউটিউব চ্যানেলে ফ্রি করে দেওয়া হবে, বাকি ক্লাসগুলো তো পেইড ব্যাচের জন্য। এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, এই নম্বরে যোগাযোগ করে চাইলে তোমরা পেইড ব্যাচে ভর্তি হয়ে তোমাদের সকল ম্যাথ সাবজেক্টের সকল অধ্যায়ের আমার এরকম ক্লাসগুলো দেখে নিতে পারো। শতভাগ প্রস্তুতি হবে ইনশাল্লাহ। আর অলরেডি যারা আমার পেইড ব্যাচে যুক্ত আছেন, ইনশাল্লাহ তোমরা উপকৃত হচ্ছ। তোমাদের কাছে দাবি থাকবে তোমরা তোমাদের সহপাঠী বন্ধুদের পরামর্শ দাও, তারাও যেন এই নম্বরে যোগাযোগ করে পেইড ব্যাচে ভর্তি হয়। এখন একটা ম্যাথের সমাধান দেখো। কারেন্ট মার্কেট প্রাইস ইজ টাকা 300 পার শেয়ার। একটা শেয়ারের বর্তমান বাজার মূল্য 300 টাকা। কারেন্ট ডিভিডেন্ড 12 টাকা পার শেয়ার, এবং ডিভিডেন্ড দেওয়া হয় 12 টাকা করে প্রতি শেয়ারে। ডিভিডেন্ড পার শেয়ার ইজ এক্সপেক্টেড টু ইনক্রিজ এট অ্যাবাউট 2% পার শেয়ার। ডিভিডেন্ড লভ্যাংশ প্রতি বছর 2% করে বাড়ে আশানুরূপ। ক্যালকুলেট দি কোস্ট অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল, এই শেয়ার মূলধনের কোস্ট অফ ইকুইটি, শেয়ারের ব্যয়, এটা বাইর করো। তখন যে সূত্রটা আমরা জানি, কোস্ট অফ ইকুইটি, এটার সূত্র হচ্ছে এটা। এই সূত্রটাই এখন আমি ইউজ করব। তবে গুরুত্বপূর্ণ যে ম্যাথ আছে আমি একবার তোমাদের দেখাতে চাই। একটা ম্যাথ আছে এটা, এটা প্রবলেম 2, প্রবলেম 3, প্রবলেম 4, এগুলো গুরুত্বপূর্ণ ম্যাথ। সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনগুলো দেখাচ্ছে, এই ধরনের ম্যাথও পরীক্ষায় থাকে। এই জাতীয় ম্যাথগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 100% গ্যারান্টি দিতে পারে এই ধরনের ম্যাথ তোমার পরীক্ষায় থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাথ, এই যে এই ধরনের ম্যাথ 100% তোমাদের পরীক্ষায় থাকবে। আর ধারাবাহিক ক্লাসে এক এক করে আমি সবগুলো ম্যাথের সমাধান খুব সহজে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তথ্যগুলো আমি এখানে সাজিয়ে নেই। অঙ্কের মধ্যে এখানে দেওয়া আছে D0 এর মান, মানে কারেন্ট ডিভিডেন্ড যেটা, এটা D0, আর পরবর্তী বছরের ডিভিডেন্ড যেটা, এটা D1 দ্বারা প্রকাশ করা হয়। তো কারেন্ট ডিভিডেন্ড এখানে দেখো 12 আছে। ওকে, আর P0 এর মান, এই শেয়ারের বর্তমান বাজার মূল্য দেখো 300 আছে। ফ্লোটেশন কস্ট FC এর মান 0, কোনো কিছু দেওয়া নাই। আর গ্রোথ রেট দেখো প্রতি বছরে
ডিভিডেন্ড পার শেয়ার প্রতি বছরের লভ্যাংশ 2% করে বাড়ে। তো গ্রোথ রেট 2%, ওর এটাকে 100 দ্বারা ভাগ করো, 0.02। এখন এই D1-এর মান সূত্রের মধ্যে যেহেতু D1-এর মানটা প্রয়োজন, তো D1-এর মান এখানে বাইর করতে হবে। D0 এর মান উপরে দেখো 12 আসছে, 12 ইন্টু 1 প্লাস জি এর মান 0.02। আচ্ছা, 1.02 এটার সাথে এই 12টা গুণ করে নাও। তো একেবারে গুণ করলে আমরা 12.24 এখানে পেয়ে যাব। কি এর মান আমাদের বাইর করতে হবে। সহজ থেকে কঠিনের দিকে যাচ্ছি। D1-এর মান আমরা এখানে পেয়েছি 12.24, P0 এর মান 300, FC এর মান 0, তারপর গ্রোথ রেটের মান 0.02 ইন্টু 100। আচ্ছা, তারপর এখানে 12.24 ভাগ 300 প্লাস 0.02 ইন্টু 100। তুমি এই 12.24কে 300 দ্বারা ভাগ করো, তাহলে এই জায়গায় পাবে 0.0408 যোগ 0.02 ইন্টু 100 যোগ করো। এটা যোগ করলে হবে 0.0608 ইন্টু 100। এই অংশটাকে তুমি 100 দ্বারা গুণ করো, 6.08%। এটাই উত্তর। বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা ম্যাথ দেখো। মার্কেট প্রাইস অফ কমন শেয়ার অফ মন কোম্পানি লিমিটেড ইজ টাকা 110 পার শেয়ার। মন কোম্পানি লিমিটেডের শেয়ারের বর্তমান বাজার মূল্য, কমন শেয়ার মানে সাধারণ শেয়ার, এটার বর্তমান বাজার মূল্য 110 টাকা করে প্রতি শেয়ারে। ডিভিডেন্ড পার শেয়ার ইজ টাকা 100 এবং লভ্যাংশ হচ্ছে প্রতি শেয়ারে 10 টাকা করে। এক্সপেক্টেড গ্রোথ রেট ইজ 5%। গ্রোথ রেট এখানে 5%, লভ্যাংশ বৃদ্ধির হার। ক্যালকুলেট কোস্ট অফ রিটেন আর্নিংস ইফ পার্সোনাল ট্যাক্স রেট 40%। পার্সোনাল ট্যাক্স রেট যদি 40% হয়, তাহলে এটা রিটেন আর্নিং সংরক্ষিত আয়ের যে কী পরিমাণ হবে, সূত্র তখন এটা এই সূত্রের মাধ্যমে বাহির করা যায়। সবাই লক্ষ্য করো। বর্তমান অঙ্কের মধ্যে কে এর মান প্রয়োজন, কে দ্বারা কী বোঝায়, কোস্ট অফ ইকুইটি আর সকল তথ্য তো এখানে দেওয়া আছে। রিটেন আর্নিং এটাকে কে আর দ্বারা প্রকাশ করা হয়। তো কে পর্যন্ত যাওয়ার জন্য D1-এর মান প্রয়োজন, P0 এর মান প্রয়োজন, আর জির মান প্রয়োজন। তো এখানে এই যে 110 পার শেয়ার, টাকা 110 পার শেয়ার, এন্ড ডিভিডেন্ড পার শেয়ার ইজ টাকা 10 টাকা। তাহলে এখানে P0 যেটা, শেয়ারের বর্তমান বাজার মূল্য 110, আর D0 এর মান 10 টাকা করে আছে। গ্রোথ রেট আছে এই জায়গায় 5% করে, ওর এটাকে 100 দ্বারা ভাগ করো, 0.05। ট্যাক্স রেট আছে, পার্সোনাল ট্যাক্স রেট 40%, ওর এটাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি 0.40 হবে। D1-এর মানটা এখানে বাইর করে নাও। তো D1-এর মান এখানে কত হতে পারে, উপর থেকে D0 এর মান এখানে 10 বসালাম, সূত্রটা ভুল আসছে, এখানে প্লাস হবে না, কিছু মিসটেপিং থাকলে আমি ক্লাসে ঠিক করে দিব। 10 প্লাস, হ্যাঁ এটা প্লাস হবে না, 10 ইন্টু 1 প্লাস জি, 1 প্লাস জি এর মান আছে 0.05। এতটুকু ঠিক আছে। উত্তরে আমরা এখানে পাবো, যদি 1.05-এর সাথে 10 গুণ করি 10.5 হবে। D1-এর মান তো পেয়ে গেলাম, P0 এর মানও 110, জি এর মানও এখানে, জি এর মানটা কোথায়, এই 0.05 মানগুলো এখানে বসিয়ে কে এর মানটা বাইর করে নাও। D1-এর মান 110 না, উপর থেকে D1-এর মান আমরা কত পেয়েছি যেন, 10.5। P0 110, আর জি এর মান উপরে কত ছিল, 0.05। তুমি 10.5
এটাকে 110 দ্বারা ভাগ করো, ভাগ করে তার সাথে 0.05 এটা যোগ করো। 10.5কে 110 দ্বারা ভাগ করো, 0.05 এটা যোগ করো, উত্তরে হবে 0.1455। এটা কে এর মান আমরা পেয়েছি, কে এর মান পেয়েছি, D1 এর মান পেয়েছি। ওকে, তথ্যগুলো এখানে বসিয়ে দাও। কে এর মান আমরা পেয়েছি 0.1455, ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দাও 1 মাইনাস টিপি এর মান এখানে এই পার্সোনাল ট্যাক্স রেট 0.40। তারপর এখানে তুমি 1 থেকে 0.40 বিক করো, এখানে 0.60 থাকবে, এটার সাথে একেবারে গুণ করে দাও, গুণ করে দিলে 0.0873। এখানে যেহেতু দশমিকে সব কিছু নেওয়া হয়েছে, তাহলে 100 দ্বারা এটাকে গুণ করে আমরা পার্সেন্টেজে রূপান্তর করে নিব। ওর এটাকে 100 দ্বারা গুণ করলে 8.73%, এটাই উত্তর। আচ্ছা, এখন পরবর্তী ম্যাথটা দেখো। এ ফার্ম হ্যাজ 80,000 অর্ডিনারি শেয়ার আউটস্ট্যান্ডিং, মানে একটি ফার্মের বা কোম্পানির 80,000 সাধারণ শেয়ার আউটস্ট্যান্ডিং মানে ইস্যুকৃত অবস্থায় আছে। দি কারেন্ট মার্কেট প্রাইস ইজ টাকা 50, শেয়ারের বর্তমান বাজার মূল্য 50, অ্যান্ড দি বুক ভ্যালু 35 পার শেয়ার, এবং শেয়ার প্রতি অভিহিত মূল্য, বুক ভ্যালু অথবা অভিহিত মূল্য 35 টাকা করে। দি ফার্মস আর্নিং পার শেয়ার 7.20, এই ফার্মের শেয়ার প্রতি আয় হচ্ছে 7 টাকা 20 পয়সা করে, অ্যান্ড ডিভিডেন্ড পার শেয়ার 3 টাকা করে। মানে এই কোম্পানি, এই ফার্ম শেয়ার প্রতি আয় করে 7 টাকা 20 পয়সা, লভ্যাংশ দিয়ে দেয় 3 টাকা করে শেয়ার হোল্ডারদের। হোয়াট ইজ দি গ্রোথ রেট অ্যাজুমিং দ্যাট দি পাস্ট পারফরমেন্স উইল কন্টিনিউ, গ্রোথ রেটের পরিমাণ কেমন হবে, অতীতের ব্যবসায়ের মান বজায় থাকবে। ক্যালকুলেট দি কোস্ট অফ ইকুইটি ক্যাপিটাল, কোস্ট অফ ইকুইটি ক্যাপিটাল, শেয়ারের ব্যয়ের পরিমাণও বাইর করতে হবে, কে এর মান। ওকে, সরাসরি গ্রোথ রেটের পরিমাণ কত, এটার জন্য আলাদা করে একটা সূত্র আমাদের জানতে হবে। এই যে জি ইকুয়াল টু বা গ্রোথ রেট ইকুয়াল টু আর্নিং পার শেয়ার থেকে ডিভিডেন্ড পার শেয়ার বিক করে শেয়ারের বাজার মূল্য দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে উত্তর হয়ে যায়। গ্রোথ রেট পেয়ে গেলাম। আমরা দেখতে পাচ্ছি আর্নিং পার শেয়ার 7 টাকা 20 পয়সা করে আছে এখানে। ডিভিডেন্ড পার শেয়ার আমরা দেখতে পাচ্ছি 3 টাকা করে দেওয়া হয়। P0 এর মান কোথায় আছে, শেয়ারের মূল্য এই যে 50 টাকা করে আছে। অনেকের একটা প্রশ্ন থাকতে পারে যে শেয়ারের মূল্য 50 টাকা আবার বুক ভ্যালু 35 টাকা, এটা আবার কি? এটার মানে হচ্ছে যে কোম্পানি কর্তৃক শেয়ারের যে মূল্য ধরা হয়েছিল সেটা হলো 35, এটাই হচ্ছে বুক ভ্যালু, আর এমনিতে বাজার মূল্য 50, 15 টাকা বেশি। ক্লিয়ার? তাহলে এই বাজার মূল্য যেটা এটাই আনতে হবে, মানগুলো বসাও। আর্নিং পার শেয়ার 7 টাকা 20 পয়সা, ডিভিডেন্ড পার শেয়ার 3 টাকা, P0 এর মান 50, 100 দ্বারা গুণ করো। ঠিক আছে আমার এটা? আচ্ছা, 7.20 থেকে 3 যদি বিক করা হয় 4.20, নিচে 50, 100 দ্বারা গুণ, 4.20কে 50 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ করো, এখানে হবে 8.40%, এটা গ্রোথ রেট। ওকে, পরবর্তীতে কে এর মান বাইর করতে হবে। তো কে এর যে সূত্রটা আমরা জানি, কে এই সূত্রটা দুইভাবে লেখা যায়। আগে আমরা যেরকম দেখলাম, এইভাবেও লেখা যায় সূত্রটা, অথবা এইভাবে লেখা যায় D1/P0 × 100, আলাদা করে এটা বাইর করে গ্রোথ রেটের মানটা সরাসরি পার্সেন্টেজ আমরা এখানে দিয়ে দিব। আবার গ্রোথ রেট যদি তুমি এখানে দশমিকে লিখো তাহলে তো এখানে 100 দিতেই হবে। তো বর্তমান অঙ্কের মধ্যে সরাসরি পার্সেন্টেজ দিয়ে দিছে, এটাও তোমাদের মনে রাখতে হবে। তো জি এর মান উপর থেকে আমরা পেয়েছি কত, 8.40%, ওর এটাকে 100 দ্বারা ভাগ করো, 100 দ্বারা ভাগ করলে 0.084। এখন D1 এর মান, D0 এর মান কত আছে,
D0 মানে লভ্যাংশ 3 আছে উপরে, 1 প্লাস জি এর মান 0.084। তো উত্তরে হবে এইটা যদি তুমি গুণ করো 3 এবং এই 1.084 যদি গুণ করো 3.252, এটা হচ্ছে D1 এর মান। D1 এর মান 3.252। P0 এর মান উপরে কত দেওয়া আছে? 50 দেওয়া আছে, ইন্টু 100। এখন জি এর এটা যদি আমি দশমিকে বসাই, সরি ইন্টু প্লাস হবে, জি এর এটা যদি আমি দশমিকে বসাই তাহলে এখানে 100 দিতে হবে, না হলে এই যে জি 8.40% শতকরায় বসিয়ে দিলাম, 100 আর দেওয়ার প্রয়োজন নাই। এখন তুমি 3.252 এটাকে 50 দ্বারা বা 100 দ্বারা গুণ করলে 6.50% হবে প্লাস 8.40%, দুইটা যোগ করো 14.90% হবে, 14.90%, এটাই উত্তর। আচ্ছা, আরও একটা ম্যাথের সমাধান আজকে বোঝাতে চাই। সিলভার লাইন কোম্পানি লিমিটেড সাপ্লাইজ ইউ দি ফলোয়িং ডাটা। সিলভার লাইন কোম্পানি লিমিটেড তোমাকে নিচের তথ্যগুলো দিয়েছে, যেখানে ইকুইটি স্টক সাধারণ শেয়ার অ্যামাউন্ট টাকা 4 লাখ টাকা, আর এটার কোস্ট আফটার ট্যাক্স, এটার ব্যয় মানে শেয়ার হোল্ডারদের যে ব্যয়ের টাকা দিতে হবে এই টাকার এত পার্সেন্ট, 10.55%। প্রিফার স্টক অগ্রাধিকার শেয়ার 3 লক্ষ টাকা, 14.60%। লং টার্ম ডেপ্ট দীর্ঘমেয়াদী ঋণ বা দায় 2 লক্ষ টাকায় 8.50%। রিটেন আর্নিং 1 লক্ষ টাকা, 14%। কম্পিউট দি ওয়াইটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। তো এটার বাংলা অর্থ হচ্ছে ভারসাম্যপূর্ণ গড় মূলধন ব্যয়। ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল এটা বাহির করার মাধ্যমে দেখা হয় যে কোনটার ওয়েট বেশি, কোনটার অবদান কেমন, এবং অতিরিক্ত কোনো মূলধন যদি প্রয়োজন হয়, এটা আমরা পরবর্তী ক্লাসে ম্যাথের সমাধানে পাবো। অতিরিক্ত মূলধন যদি প্রয়োজন হয় তাহলে কোনটার ওয়েট কেমন, ওয়েট অনুযায়ী কিন্তু মূলধনের টাকাটা বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করা হয়। ঠিক আছে, এটা এখন আরেকটা বিষয় অনেকের ধারণা রাখা প্রয়োজন যে ইকুইটি স্টক সাধারণ শেয়ার, প্রিফার স্টক অগ্রাধিকার শেয়ার, এই দুইটার মধ্যে পার্থক্যটা কী? দুইটাই শেয়ার, তবে সাধারণ শেয়ারের এটার বৈশিষ্ট্য হচ্ছে কোম্পানি যত পরিমাণ আয় করবে তত পরিমাণ লভ্যাংশ শেয়ার হোল্ডারদের দিবে। যদি আয় না হয় তাহলে এই সাধারণ শেয়ারের ক্ষেত্রেও কিন্তু আয়ের পরিমাণটা কমে আসবে, মানে আয় হলে পাবে, না হলে পাবে না। আর প্রিফার স্টকের বৈশিষ্ট্য কোম্পানির আয় কিংবা লস যাই হোক নির্দিষ্ট পরিমাণ ডিভিডেন্ড দিতেই হবে। প্রিফার স্টকের বৈশিষ্ট্য আয় অথবা লস যাই হোক এই যে নির্দিষ্ট পরিমাণ ডিভিডেন্ড দিতেই হবে। আর ইকুইটি শেয়ার এটা হচ্ছে যদি আয় হয় তাহলে পাবে শেয়ার হোল্ডাররা, না হলে কম পাবে বা পাবে না, এরকম। আচ্ছা, তো এটার জন্য নির্দিষ্ট একটা টেবিল অঙ্কন করতে হবে। আমরা দেখতে পাচ্ছি ইকুইটি স্টক আছে 4 লক্ষ, প্রিফার স্টক 3 লক্ষ, লং টার্ম ডেট 2 লক্ষ, রিটেন আর্নিং 1 লক্ষ এখানে আছে। সময় যাতে কম লাগে এই জন্য টেবিলটা আমি আগেই অঙ্কন করে নিলাম। এখন এক এক করে যদি লিখি টেবিল, তারপরে এই কথাগুলো যদি লিখি তাহলে অনেক সময় লেগে যাবে। টেবিল ফর ক্যালকুলেশন অফ WACC ওয়াইটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। এখানে সোর্স আছে ইকুইটি স্টক, প্রিফার স্টক, লং টার্ম ডেট, রিটেন আর্নিং, যে চারটা দেওয়া ছিল ওই চারটা। এখন টাকাগুলো আমি এখান থেকে নিয়ে আসি, 4 লক্ষ, 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ। 4 লক্ষ, 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ। যোগ করো, এটা যোগ করলে হবে টোটাল 10 লক্ষ। আচ্ছা, টোটাল 10 লক্ষ পাইছো না? এখন এটার নাম হচ্ছে রেশো অথবা ওয়েট, এটাকে বলা যেতে পারে। রেশো অথবা ওয়েট দুইটাই এক। তো এই রেশো অথবা ওয়েট বাইর করার জন্য 10 লক্ষ যেটা বইয়ের মধ্যে যেরকম আছে আমি ঠিক ওইভাবেই লিখে নিয়েছি। তো এই 10 লক্ষ যে টোটাল টাকা, এটা দ্বারা যদি তুমি 4 লক্ষকে ভাগ করো তাহলে 0.40 পাবে। ওকে, এই 3 লক্ষ টাকাকে যদি 10 লক্ষ দ্বারা ভাগ করো 0.30 পাবে। এই 10 লক্ষ দ্বারা 2 লক্ষকে যদি ভাগ করো তাহলে 0.20। এখানে এই 10 লক্ষ দ্বারা 1 লক্ষকে যদি ভাগ করো 0.10। আবার 10 লক্ষ দ্বারা যদি 10 লক্ষকে ভাগ করো তাহলে
1.00 হবে, মানে টোটাল ওয়েট এখানে 1 হবেই। এগুলা যোগ করলেই আবার আমরা এই 1ই পাবো। ঠিক আছে, তো এই হচ্ছে ওয়েট বাইর করার নিয়ম। এখন কোস্ট আফটার ট্যাক্স বলতে এখানে প্রত্যেকটা যে মান দেওয়া, কোস্ট আফটার ট্যাক্স 10.55%, 14.60%, 8.50%, 14%, প্রত্যেকটাকে 100 দ্বারা ভাগ করে দশমিকে রূপান্তর করে আমাদের আনতে হবে। তো আমি প্রত্যেকটাকে 100 দ্বারা ভাগ করে এই 10.55%, যেটা এটাকে 100 দ্বারা ভাগ করলে 0.1055 পাবো। পরেরটা 14.60%, এটাকে ভাগ করলে 0.1460। পরেরটা 8.5%, 0.0850। পরেরটা 0.1400। ওকে, এবার আমরা এই রেশো কোস্ট আফটার ট্যাক্স দুইটা গুণ করব, গুণ করে এখানে একইভাবে প্রত্যেকটা গুণ করে সোজা সোজা আমরা এখানে বসাবো। 0.40 আর 0.1055 যদি এটা গুণ করা হয় তাহলে হবে 0.04, তারপর 22। এই দুইটা যদি গুণ করা হয় 0.0438। তো এগুলো গুণ করা হলে 0.017, পরেরটা 0.014। যদি এটা যোগ করো তুমি, যোগ করলে পাবে 0. মানে সবগুলো যোগ করলে 0.117, সবগুলো যোগ করলে তুমি এই মানটা পাবে। এখন ওয়াইটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল বাইর করার জন্য এই যে দশমিকে যেটা পাইছো এটাকে 100 দ্বারা গুণ করো। 0.1177, এটাকে 100 দ্বারা গুণ করো। 100 দ্বারা গুণ করে উত্তর হবে 11.7%। বর্তমান কোম্পানির যত সোর্স থেকে টাকা সংগ্রহ করা হয়েছে, ভারসাম্যপূর্ণ গড় মূলধন ব্যয় যদি আমরা বাহির করি তখন এটাই হচ্ছে উত্তর, 11.7%। আর কোনটার ওয়েট কত সেটা এখানেই আছে। পরবর্তী ক্লাসে ওয়েট নিয়ে যদি অতিরিক্ত কোনো মূলধনের প্রয়োজন পড়ে তাহলে সেটা কীভাবে বাহির করা যায় সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। তো আজকের এই ক্লাসটা এই পর্যন্ত। পেড ব্যাচে যারা আসছো, পরবর্তী যত ক্লাস আছে সব ক্লাস দেখা শুরু করো।